আসলে বিষয়টা হয়েছে কি, আমাদের পরিবারের সবকিছুই যেমন আমাদের মা বোনরা দেখেন, আমাদের যত্ন সেবা সবকিছু ওনারাই করেন, কিন্তু দিন শেষে দেখা যায় যে ওনারাই সবথেকে বেশি অবহেলিত স্বাস্থ্য ক্ষেত্রে। ওনারা একটা অসুখ বা রোগ হওয়ার পরে অনেক দিন পরে অপেক্ষা করে দেখি ভালো হয় কিনা, দেখি ভালো হয় কিনা, শেষ পর্যায়ে যে হচ্ছে পরিবারের সদস্য বা আমরা ডাক্তারের শরণাপন্ন হই। তখন দেখা যায় কিছু কিছু রোগের চিকিৎসা একদম শেষ পর্যায়ে চলে আসে, যেগুলো হয়তো বা ওনারা যদি আগে চলে আসতো, আগে স্বাস্থ্যসেবার মধ্যে থাকতো, ওটার প্রতিরোধ বা প্রতিকার করা যেত। তো এই বিষয়গুলা অ্যাভয়েড করার জন্য আমাদের নারীদের প্রতিনিয়ত একটা চেক আপের মধ্যে থাকাটা খুবই বেশি প্রয়োজনীয়। বয়সের ক্ষেত্রে যদি বলি, সেটা আমরা টিনেজ থেকে শুরু করাটা এখনকার বর্তমান সময়ের জন্য বেশি জরুরি। আমাদের এখন হরমোনের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেই হরমোনের সমস্যাগুলো টিনেজ বয়স থেকে যদি আমরা স্ক্রিনিংয়ের মধ্যে থাকি, তাহলে আমাদের সবার টিনেজের যে যেমন পিসিওএসের যে সমস্যাটা যদি আমরা বলে থাকি, এটা টিনেজ থেকেই শুরু হয়। হরমোনের সমস্যা, থাইরয়েডের সমস্যা টিনেজ থেকেই শুরু হয়। তো আসলে পরীক্ষাগুলো টিনেজ থেকে শুরু করাটাই বেশি প্রয়োজনীয়। আর যাদের পরিবারে স্তন্য ক্যান্সার অথবা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সারের যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া 20 বছর থেকেই আমরা বলে থাকি যে ডাক্তারের সাথে এসে স্ক্রিনিং করা বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষাগুলো নিয়মিত করা। 20 বছর থেকে 30 বছরের মধ্যে অ্যানিমিয়া, পিসিওএস, তারপরে হচ্ছে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সার্ভাইকাল ক্যান্সার অথবা ব্রেস্ট ক্যান্সার, এগুলার পরীক্ষা বা স্ক্রিনিংয়ের জন্য 20 বছর থেকে শুরু করাটাই ভালো। এছাড়া 30 থেকে 40 বছর বয়সের যে মা বোনেরা আমরা আছি, তাদের জন্য তো অবশ্যই সার্ভাইকাল ক্যান্সারের জন্য বলেন আর হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য বলেন, ওই স্ক্রিনিংয়ে থাকা, যেমন হচ্ছে প্যাপস্মিয়ার টেস্ট আছে যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি, এই পরীক্ষাগুলোর নিয়মিত করার মধ্যে থাকাটা হচ্ছে বেশি প্রয়োজনীয়। এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের মধ্যে এখনও অনেক মা বোনেরা আছেন যারা রুরাল এরিয়াতে আছেন বা দেখা যায় ঢাকাতে আছে, বাট মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মায়ের বোনেরা আছেন, ওনারা এখনও মানে দুঃখের বিষয় যে কাপড় ব্যবহার করেন স্যানিটারি প্যাডের পরিবর্তে। তো এটার কারণে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ইনফেকশনের একটা চান্স থেকে যায়। আমরা সচেতনতার এই দিকটা আমাদের এখনও অনেক ঘাটতি রয়ে গিয়েছে। তো এই অভ্যাসটা আমাদের আনা উচিত প্রথমত, যে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার এই প্রয়োজনীয়তা মা বোনদের সাথে অবগত করা, এবং এই স্যানিটারি ন্যাপকিনটা দীর্ঘ সময় রাখা যাবে না এই জ্ঞানটাও তাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। যদি আমরা একটা স্যানিটারি ন্যাপকিন সর্বোচ্চ 4 ঘন্টা থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবো, এর বেশি না। আর যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব প্যাড পরিবর্তন করার অভ্যাসটা তাদের মধ্যে গড়ে তোলা, বা নিজেদের পার্সোনাল হাইজিন মেনটেন করে চলা, যেমন আমরা ওয়াশরুম ব্যবহার করার আগে এবং পরে হাতটা ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে স্যানিটারি প্যাডটা ব্যবহার করা, একটা ভালো মানের স্যানিটারি প্যাড ব্যবহার করা, মাসিকের ওই সময়টাতে একটু প্রচুর পরিমাণে একটু পানি খাওয়া, একটু নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করা, এই অভ্যাসগুলো প্রতিটা মা এবং বোনের মধ্যে গড়ে তোলা উচিত। আমাদের জীবনযাত্রার মান বর্তমানে আসলে খুবই হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। যেমন আমাদের 3 বেলা খাওয়ার যে রুটিন, সেটা আমাদের ঠিক নেই। আমরা হচ্ছে যারা ওয়ার্কিং উমেন আছি বা যারা টিনেজ গার্ল আছি, যেমন দেখা যাচ্ছে যে স্কুলে যাচ্ছে উইদাউট ব্রেকফাস্ট, খাবার সকালে নাস্তাটা ঠিকমতো করছে না, বা দুপুরের খাবারটা ঠিকমতো খাচ্ছে না, বাইরের জাঙ্ক ফুডটা খুব বেশি খাচ্ছে। এই অভ্যাসগুলা খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের পরিবর্তন আনতে হবে, যে বাসার খাবার 3 বেলা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার যে অভ্যাসটা, সেটা আমাদেরকে করতে হবে। এবং দ্বিতীয়ত বলবো হচ্ছে যে হরমোনের যে সমস্যাটা, সেটা অবশ্যই রেগুলার আমরা যদি আর্লি স্টেজে এসে যদি আমরা কিছু টেস্ট পরীক্ষার মাধ্যমে যদি ডিটেকশন করতে পারি যে হ্যাঁ ওনার হরমোনের সমস্যা আছে, সেই চিকিৎসা থাকলে সেই সমস্যাটা হচ্ছে প্রতিরোধ করা যাবে। আর যদি বলি, আমাদের খুব ম্যাক্সিমাম সমস্যাগুলো হচ্ছে কিন্তু বাইরের ফাস্টফুড জাতীয় খাবার, তেল জাতীয় খাবার খাওয়ার জন্য। এই খাবারগুলা বা এই অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার মান অনেকটাই স্বাস্থ্যকর পর্যায়ে চলে আসবে। জরায়ুর মুখের ক্যান্সার, এটা তো আমাদের বর্তমান সময়ে একটা অ্যালার্মিং ইস্যু, এবং ব্রেস্ট ক্যান্সারের জন্য নারীদের মৃত্যুর হারও এটাও একটা অ্যালার্মিং বিষয়। প্রথম দিকে বিষয়টা হয় কি, যে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে আমরা অবহেলা করে ফেলি কীরকমের, যে হ্যাঁ আমাদের অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে মাসিকের সময়, হয়তো বা এটা স্বাভাবিক, ঠিক হয়ে যাবে।
কিন্তু আমাদের প্রাথমিক লক্ষণটাই হচ্ছে যে রক্তক্ষরণটা বেশি হবে, সহবাসের সময় হচ্ছে আমাদের ব্যথা হবে, বা সহবাসের পরে আমাদের হচ্ছে রক্তক্ষরণ হবে, এবং হচ্ছে মাসিকের জায়গাটাতে হচ্ছে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব দেখা দিতে পারে। এই জিনিসগুলা যখনই একটা মেয়ের মধ্যে বা একটা মহিলার মধ্যে দেখা দিবে, সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তা আমাদের মা বা বোনেরা কি করেন, বিষয়গুলো একটু ইগনোর করে যান যে না হয়তো বা ঠিক হয়ে যাবে, এই মাসে হয়েছে পরের মাসে ঠিক হয়ে যাবে। তো বিষয়টা এরকমভাবে অবহেলা না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শে চলে আসা উচিত। আর স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে বলবো এটা একদম নীরব ঘাতকের মতো কাজ করে। প্রাথমিক স্টেজে বুঝতে পারাটা খুবই কঠিন। এজন্য আমরা সবসময় বলে থাকি যে যাদের পরিবারে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তারা নিজেরা সেলফ এক্সামিনের মাধ্যমে জানতে পারে, যে আমরা নিজেরা এক্সামিন করে দেখতে পারি যে আমাদের ব্রেস্টে গুটি গুটির কোনো কিছু হয়েছে কিনা, বা বগলের নিচে গুটি গুটির মতো আছে কিনা, বা আমাদের ব্রেস্টের রঙটা পরিবর্তন হচ্ছে কিনা, কমলার খোসার মতো রং হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো একটু নিজে নিজে এক্সামিন করে দেখা। এরকম জিনিস যদি চোখে পড়ে যে না আমার হঠাৎ করে ব্রেস্টের রঙটা চেঞ্জ হচ্ছে, বা নিপল দিয়ে আমার ডিসচার্জ আসছে, সেটা যেটাই হোক, পানিও বের হতে পারে, পুজের মতো বের হতে পারে, সাথে সাথে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে এসে তার পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসায় চলে যাওয়া। আমাদের সার্ভাইকাল ক্যান্সারটা আসলে যদি আমরা আগের থেকে স্ক্রিনিং করতে পারি সেক্ষেত্রে হচ্ছে এটা প্রতিরোধ করা যায়, কারণ এটার একটা ভ্যাকসিন আছে। আমরা এটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে এই সার্ভাইকাল ক্যান্সারটা হয়। এই জীবাণুটা যদি আমরা আগে আগে স্ক্রিনিংয়ের মাধ্যমে লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা যদি স্ক্রিনিংয়ে চলে আসতে পারি এবং নির্দিষ্ট ডোজ অনুযায়ী ভ্যাকসিন নিতে পারি, সেক্ষেত্রে এটা প্রতিরোধ করা সম্ভব। এবং আমি স্তন্য ক্যান্সারের ক্ষেত্রে বলবো যেটা একটা নীরব ঘাতক, এটার কোনো ভ্যাকসিন যেহেতু নেই, আমাদের হচ্ছে এটা নিজে নিজে সেলফ এক্সামিনের মাধ্যমে আগে থেকে ডিটেকশন করতে হবে, বা পরিবারের হিস্ট্রি থাকলে একটু সতর্কতার সাথে থেকে নিজে এক্সামিন করে দেখলো যে কোনো গুটি গুটি আছে কিনা বা কোনো কালার চেঞ্জ হচ্ছে কিনা। তখন চিকিৎসকের কাছে যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে যায় সেক্ষেত্রে চিকিৎসার মাধ্যমে এটা ভালো করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না, অবহেলার কারণে ওনারা দেরি করে আসেন। সেক্ষেত্রে আমাদের এজন্যই হচ্ছে আমাদের মৃত্যুর হারটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে অনেকটাই বেশি আছে আর কি।